ডোনাল্ড লু নিয়ে কথা বলতে চায় না, কর্মসূচি নিয়ে ভাবছি, বললেন ফখরুল। এদিকে বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বললেন হাসান মাহমুদ। জানাবো বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়, বললেন চূন্য। আরো জানাবো বাংলাদেশের রাজনীতিতে চীনের নেটওয়ার্ক বাড়ছে। এদিকে স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না সরকার, বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে ছুটের গোডাউনে আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডোনাল্ড লু নিয়ে কথা বলতে চায় না, কর্মসূচি নিয়ে ভাবছি, বললেন ফখরুল। সরকার বিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি দেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ কারোর উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। জনগণ নিজেদের শক্তি নিয়ে নিজেদের পায়ের উপর ভর করে 70 সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে, 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, পরবর্তীতে আমরাও জনগণের উপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি। সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না। বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বললেন হাসান মাহমুদ। বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে, নেতা হুশিয়ার দোসরে পরিণত হয়েছে, নেতা নিহানুর দোসর পরিণত হয়েছে, ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত যারা মুসলমানের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতির চেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, মানবতার বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি। কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে, সেই কারণে তারা ফিলিস্তিনের ভাই বোনের পাশে দাঁড়ায়নি, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। পুরো পৃথিবীর এই বর্বরতার প্রতিবাদে সোচ্চার হয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও জামায়াত যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, এই মানবতার বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি, কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে। হাসান মাহমুদ বলেন, আমাদের দেশে কিছু ইসলাম দল আছে, তারা কারণে অকারণে বাইতুল মোকাররমে দাঁড়িয়ে যান। আপনারা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকারের নামানোর জন্য বাইতুল মোকাররমের সামনে এসে আন্দোলন করেন। কই ফিলিস্তিনি ভাইদের পক্ষে, ইসরায়েলের পক্ষে তো একটা বড় মিছিল করতে দেখলাম না। ফিলিস্তিনি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি বর্বরতার কারণে যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানায়। বাংলাদেশের মানুষের অবস্থান সবসময় মুক্তিকামী মানুষের পক্ষে ছিল, আমাদের নীতি ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে। জানাবো বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়, বললেন চূন্য। বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চূন্য এমপি বলেছেন, স্বাধীনতার পর থেকে 12টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, তখন আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। চূন্য বলেন, পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে, যে দল যত ভাগ ভোট পাবে তারা শতকরা ততভাগ এমপি পাবে। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়, তাই আওয়ামী লীগ ও বিএনপি অনুপাতিক হারে নির্বাচন চায় না। তিনি বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন, আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা ক্ষমতা নেই। আইনে লেখা আছে নির্বাচনকালীন সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছে। নির্বাচন ফেয়ার করতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। তিনি বলেন, দেশের হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে সম্পদ করছে একটি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। লাইসেন্সবিহীন চালকরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, তাই সড়কে দুর্ঘটনা কমছে না। বাংলাদেশের রাজনীতিতে চীনের নেটওয়ার্ক বাড়ছে।
চীনের এতদিন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদার ছিল। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে তাদের বড় ধরনের অবদান রয়েছে, আর এ কারণে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রেখে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করে যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশের রাজনীতিতেও নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছে এবং বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকদের 9 সদস্যের একটি দলে চীনে গেছেন। এতে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ শীর্ষে নেতারা রয়েছে। বাম দলগুলো বিভিন্ন সময় চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের এই সফরের ব্যাপারে রাজনৈতিক কোনো পাক পরিবর্তনের ইঙ্গিত নেই। কিন্তু এই সময় 14 দলের শরিকদেরকে চীনে নিয়ে যাওয়া রাজনীতিতে বেশ গুরুত্ব বহন করে বলে অনেকে মনে করছেন। আগামী 25শে মে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের 50 সদস্যের একটি দল চীন সফরে যাবে। জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে যারা যাচ্ছেন এই দলের নেতৃত্ব দিবেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এবং সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। 25 জুন আওয়ামী লীগের আরেকটি উচ্চ পর্যায়ের দল চীন সফর করবে এবং এই দলটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের শপথ মণ্ডলীর সদস্য, গত জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহকে। 10 সদস্যের এই দলে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের এই চীন সফর রাজনীতির অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, চীন এখন বিএনপির সঙ্গেও এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র আভাস দিয়েছে। বিশেষ করে বিএনপির বিভিন্ন চীনপন্থী নেতাদের সঙ্গে তারা নতুন করে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে। এদিন ধরে চীন বাংলাদেশের অর্থনৈতিক বলয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল এবং এখন অর্থনৈতিক বলয়ে মোটামুটি প্রভাব বিস্তার শেষ করেছে। এখন চীন রাজনৈতিক বলয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও ধারণা করা হচ্ছে। চীন শুধু বাংলাদেশ নয়, এই কৌশল মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালেও গ্রহণ করেছিল, যেখানে তারা প্রথমে অর্থনৈতিকভাবে দেশটির উপর এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং অর্থনীতিকে তাদেরকে নির্ভরশীল করে তোলে। অর্থনীতি নির্ভরতার পর তারা আস্তে আস্তে রাজনীতিমুখী হয় এবং রাজনৈতিক বিষয়ে তারা এক ধরনের প্রভাব বলয় সৃষ্টি করার চেষ্টা করে। বিশেষ করে মালদ্বীপে চীন অর্থনৈতিক আধিপত্যের মাধ্যমে এখন রাজনৈতিক প্রভাব নিশ্চিত করেছে। ঠিক একই ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা এই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে। চীন বাংলাদেশের অন্যতম ঋণদাতা এবং বাংলাদেশে এখন ক্রমশ চীনের ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও চীন প্রভাব পাচ্ছে। যদিও বর্তমান সরকার এখন চীনের কাছ থেকে নতুন করে ঋণ গ্রহণ এবং চীনা প্রকল্পগুলোর ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে, কিন্তু তারপরেও সরকারের ভিতরে একটি অংশের চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার আগ্রহ বেড়েছে। এটির অন্যতম কারণ হলো চীনের কাছ থেকে সহজে কমিশন পাওয়া যায়, চীনের প্রকল্পগুলোতে উপকারী আয়ের সুযোগ বেশি ইত্যাদি নানা বাস্তবতা চীন নির্ভরতা আমাদের অর্থনীতিতে বেড়েছে এবং তারাই সূত্র ধরে এখন চীন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আগ্রহী হয়েছে বলেই মনে করা হচ্ছে। স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না সরকার, বললেন ওবায়দুল কাদের। সরকার স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে আমরা কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের? ওবায়দুল কাদের বলেন, বিএনপি পাত্তা দিচ্ছে কিনা আমি জানি না, তারা উপরে উপরে অনেক কিছু পাত্তা দেয় না, আবার তলে তলে পাত্তা দেয়। ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির লোকেরা ভারতীয় পণ্য বর্জন করবেন, এটা কি সম্ভব? ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে? শাড়ি কাপড় তো আসবে, নিত্য প্রয়োজনীয় পণ্য আসবে, আমদানি রপ্তানি চলবে। বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই, তাই একটা ইস্যু তৈরি করছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে, তাদের এখন আন্দোলনের কথাটাই বলতে হবে। এখন আবার তাদের সমমাননারা বলছে গরম কমে গেলে আন্দোলন। কতদিন পর বলবে কোরবানির ঈদের পর আন্দোলন? ইদানিং তারা ঢাকার 2টি সমাবেশ করেছে, 2টিই ফ্লপ হয়েছে। তাদের কর্মীরা হতাশ, তাই তাদের কর্মীরা এখন আন্দোলনে যুক্ত হচ্ছে না। এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আগামীকাল আমাদের সড়ক উপদেষ্টা কমিটির মিটিং আছে, যেখানে সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত থাকবে। মিটিং থেকে একটা সিদ্ধান্ত হবে, বাসের শৃঙ্খলার বিষয়ে মিটিংয়ে আলোচনা হবে। ওবায়দুল কাদের বলেন, ইলেকট্রনিক বাস ডাবল ডেকার দেওয়ার কথা ছিল, এখন তারা সিঙ্গেল ডেকার দিতে চাইছে। এর আমদানি সহজ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। মহামারীর কারণে দীর্ঘদিন আমরা উপদেষ্টা কমিটির কোনো মিটিং করতে পারিনি, এখন দেরিতে হলেও আমরা আগামীকাল মিটিং করতে পারছি। সেখানে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এক্সপ্রেসওয়ের গুরুত্ব বেড়ে গেছে। ফার্মগেট থেকে বিমানবন্দর যেতে আগে 2-2.5 ঘন্টা সময় লাগতো, এখন 8 থেকে 10 মিনিট যাওয়া যায়। মেট্রো রেলের ভ্যাট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কোনো দেশে মেট্রোতে 15% ভ্যাট নেই। আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে বলছি, তিনি বিষয়টি দেখবেন বলছেন। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বিআরটির পথে বাস চলবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এখন আর বিআরটির দুর্ভোগের সড়ক নয়, কাজ প্রায় শেষ, এখন শুধু বাস আনা বাকি। আমরা ভালো বাস আমদানি করব, বাস আমদানি করা হলে গেলে এই পথ চালু করে দেওয়া হবে। নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। তবে আমদানি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিরন মিয়া ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান কাজ চলছে।
তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব, তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, আগুনের সংবাদ পেয়ে আদমজি ফায়ার সার্ভিসের 2টি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাৎক্ষণিকভাবে আগুন ধরার কারণ ও ক্ষতি পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।